কে মোরে ফেরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে। আজকের রেসিপিটি দেখার পরে অনাদরে ফেলে দেওয়ার বদলে কাছে ডাকতে আপনারা বাধ্য হবেন। পরের দিন বাজারে গিয়ে একটু হলদে বড় শসাগুলোকে দেখে পাশ এড়িয়ে চলে আসার বদলে টপারটপ কয়েকটা বাজারের ব্যাগে ভরে নিন। এখানে আছে 2 কেজি শসা, 3টে আলু নিলাম আর 1 বাটির মতো ভিজিয়ে নেওয়া ছোলা। তবে এখানে বলে দিই, এগুলো কিন্তু পাকা বা একটু টকটক হয়ে যাওয়া যে শসাগুলো সেটা নয়, একটু বড় হয়ে যাওয়া বা বীজগুলো একটু শক্ত হয়ে গেছে সেরকম শসা। শসা আর আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি। এবারে একটা মশলা রেডি করে নেব। সম্পূর্ণ নিরামিষ শসার এই ডালনা কিন্তু পুরনো গ্রাম বাংলার একটি রান্না। মাচাতে একটু বড় হয়ে যাওয়া শসাগুলোকে দিয়ে মা ঠাকুমারা এই রান্নাটি করতেন। ছোট কচি শসা তো সবাই খেয়ে নিত, কিন্তু একটু বড় হয়ে যাওয়া শসা কেউ পাতে নিতে চাইতো না, সেগুলোকে দিয়ে করা হতো এই রান্নাটি। এখানে মশলা হিসাবে নিয়ে নিলাম 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। এবার এর সঙ্গে মিশিয়ে নেব আদা বাটা। একটু জল দিয়ে নরম করে বা পাতলা করে আদাটা বাটা আছে বলে একটু আমি বেশি পরিমাণেই দিচ্ছি। প্রথমে 4 চা চামচ দিলাম, তো মনে হলো একটু কম হয়েছে, তাই আরও 1 চা চামচ আমি যোগ করে দিচ্ছি। মোট 5 চা চামচ আদা বাটা দিয়েছি। তবে আদাটা যদি একটু ঘন করে বাটা থাকে তাহলে 3 চা চামচ হলেই কিন্তু হয়ে যাবে। 2.5 থেকে 3 চা চামচ লাগবে। এখানে আদার সঙ্গে আমি 5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তাই আলাদা আর কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করছি না। আপনাদের ইচ্ছা হলে করতে পারেন। এবার সরাসরি রান্নাটা শুরু করছি। গ্যাসেতে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিলাম। এবারে ফোড়নের মশলা হিসাবে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে থেতো করে নেওয়া ছোটো এলাচ, আর দিচ্ছি একটা দারচিনি স্টিক। দারচিনি স্টিকটাকে মাঝ বরাবর একটু ফাটিয়ে নিলাম। গরম তেলের মধ্যে অলরেডি ফোড়নের মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগের থেকে টুকরো করে নেওয়া আলু। আলুগুলোকে প্রথমের দিকে একটু কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুগুলোর থেকে সুন্দর ভাজা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমানো ছিল, আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2-3 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নেওয়ার পর আলুর থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ কিন্তু উঠে গেছে। আলুগুলোর থেকে যতক্ষণ না ভাজা গন্ধটা উঠছে ততক্ষণ কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, তবেই তরকারির টেস্ট আর যে গন্ধ সেটা ভালো আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পুরো তরকারিতে আমি যে পরিমাণ নুন দেব সেই নুনটা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু প্রথমের দিকে আলুটাকে আমরা একটু ভেজে নিয়েছিলাম বা আলুর থেকে ভাজা গন্ধটা বেরিয়ে গেছে, তাই নুন হলুদ দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ আর কষাবো না। একটু জাস্ট নাড়াচাড়া করে দিয়েই এবারে এর মধ্যে আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। জানেন তো, ছোটোবেলায় মায়ের হাতে যখন এইসব রান্নাগুলো খেতাম তখন তো ভালো লাগতো, সেটা আলাদা। মা তো বরাবরই ভালো রান্না করেন, কিন্তু এখন যখন আমি নিজে রান্নাঘরে এই সমস্ত পুরোনো দিনের রান্নাগুলো করি, একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করে মনের মধ্যে। আমি জানি না আমার মতো আপনাদেরও এই ধরনের জিনিসগুলো হয় কি না। তো মশলাটা দেওয়া হয়ে গেছে আর ভিজিয়ে রাখা ছোলাটাও দিয়ে দিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না ভালো মতো কষানো গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর যদি দেখেন নাড়াচাড়া করতে করতে নিচের দিকে লেগে যাচ্ছে বা মিডিয়াম ফ্লেমে কড়াতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন। মিডিয়াম টু লোয়ে রেখে ভালো মতো করে কষাতে হবে মশলাটাকে। তো মশলাটা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে গেছে। আর কড়ার নিচের দিকে দেখুন এতটুকু কিন্তু জল জল ভাব নেই, বা মশলাটা একদম শুকনো শুকনো মতো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আগের থেকে কুচিয়ে নেওয়া শসাগুলো দিয়ে দিচ্ছি। তো
তো সব শসাগুলো দিয়ে দিয়েছি, কিন্তু কড়াটা একটু ছোট হয়ে গেছে, তার তুলনায় এই সবজির পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই ভালো মতো করে নাড়াতে পারছি না। আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ একটুক্ষণ পরেই শসার থেকে কিন্তু প্রচুর জল ছেড়ে দেবে আর এটা অনেকটা নরম হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 4-5 পর ছাড়া ছাড়া এটাকে এবারে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় মিনিট 5-6 পরে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তরকারির শব্দটা শুনলেই বুঝতে পারবেন যে নিচের দিক থেকে কিন্তু শসাগুলো জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই তরকারিটায় সাধারণত জল যোগ করার প্রয়োজন হয় না, শসার থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাতেই রান্নাটা হয়ে যায়। তবে যদি দেখেন নিচের দিকে লেগে যাচ্ছে বা একটু গ্রেভি মতো করতে চাইছেন, সেক্ষেত্রে সামান্য একটু জল যোগ করতে পারেন। আর শসার কোয়ালিটি অনুযায়ী কিন্তু তরকারিটা সেদ্ধর টাইমটা একটু হেরফের হতে পারে। শসাগুলো যদি একটু নরম হয়, সাধারণত 12 থেকে 15 মিনিটের মধ্যেই তরকারিটা রান্না হয়ে যাবে। আর যদি একটু পাকা শসা হয় বা বীজগুলো একটু শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু 20-25 মিনিট সময়ও লেগে যেতে পারে। এই শসাগুলো কিন্তু একটু নরমের দিকে ছিল বলে আমি কড়াতে করছি। তবে যদি দেখেন শসাটা একেবারে পেকে গেছে, সেক্ষেত্রে কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, আমি তো মাটির কড়াতে রান্নাটা করছি, তাই হয়তো শসার থেকে যেটুকু পরিমাণ জল বেরিয়েছিল সেটা কিছুটা শোষণ করে তরকারিটা একদম একটু শুকনো শুকনো মতো দেখতে লাগছিল। আর আমি একটু গা মাখো গ্রেভি মতো তরকারিটা চাইছিলাম বলে 1 কাপ জলের মধ্যে কিন্তু আমি যোগ করে দিয়েছি। এবারে অন্যান্য উপকরণগুলো যোগ করে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা কিন্তু আপনাদের ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন, তবে যে কোনো রান্নাতে অল্প একটু চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদটা বেশ ভালো মতো ব্যালেন্স হয়ে যায়, তরকারিটা খেতে ভালো লাগে। আর দিচ্ছি 1/2 চা চামচ দেশি গাওয়া ঘি। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো, যাতে চিনি আর ঘিয়ের স্বাদ গন্ধটা ভালো মতো তরকারির মধ্যে মিশে যেতে পারে। এই তরকারিটি ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আজকের এই পুরনো দিনের রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।